অসাধারণ ভূমিকায় প্রশংসায় ভাসছেন হাসনাত আব্দুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারি। বিএনপির বিরুদ্ধে এনসিপি জনতা জেগে উঠেছে। হাসনাত আব্দুল্লাহর সাফ বক্তব্য, সাদাবাজদের সঙ্গে জোট করে নির্বাচনের চেয়ে মরে যাওয়া অনেক ভালো। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন হওয়ার কারণেই আজ পল্টন মোড়েও এই সমাবেশ অনুষ্ঠিত হতে পারছে। দাবি কম, খুবই সুস্পষ্ট। এক নম্বর দাবি হচ্ছে জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে। যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য 26 সালে কোনো নির্বাচন নাই। একটি রাজনৈতিক দল বাড়ি বাড়ি গিয়ে ধর্মীয় অপব্যাখ্যা দিচ্ছে নারীদের মাঝে। আজকে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নির্বাচনী এলাকা ঠাকুরগাঁ থেকে। রক্ত দিয়ে যেই ফ্যাসিবাদ বিদায় করেছি, প্রয়োজনে আবার রক্তের সাগর প্রবাহিত হবে, বাংলার মাটিতে ফ্যাসিবাদ ফিরে আসবে না। 13ই নভেম্বর কোন বাকশালপন্থীকে বাংলার রাজপথে আমরা নামতে দেব না। জুলাই সনদ যদি না মানে, সেটা আওয়ামী লীগ হোক, সেটা বিএনপি হোক, সেটা এনসিপি হোক, সেটা জামায়াতে ইসলামী হোক, যে দলই হোক 2026 সালে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এটা জামাতে আমির তার সুস্পষ্ট বক্তব্যের মধ্যে, আজকের নয়া পল্টনের মধ্যে যে বক্তব্য তিনি রেখেছিলেন ডক্টর নায়েবে আমির ডক্টর শফিকুর রহমান, তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন জুলাই স্বাক্ষরিত আইন যে দলগুলো মানবে না তাদের 26 সালে নির্বাচনে অংশগ্রহণ করতে দিবে না। ডক্টর ইউনূস সরকার হোক আর যেই হোক, এই দাবি কিন্তু মানতেই হবে। দাবি একদম সুস্পষ্ট এবং বেশি দাবি না, অল্প একটু দাবি। তো প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই কয়েকজন রাজনৈতিক বিশ্লেষকের বিশ্লেষণ ইতিমধ্যেই আপনারা দেখে আন্দাজ করতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো সবাইকে রিকোয়েস্ট করব ধৈর্য সহকারে একদম ফার্স্ট টু লাস্ট ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এখনও আমাদের এই ডেইলি নিউজ মেসেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এরকম দুর্দান্ত সব নিউজ আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন একটি লাইক দিয়ে ভিডিওগুলো দেখে আসি। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন হওয়ার কারণেই আজ পল্টন মোড়েও এই সমাবেশ অনুষ্ঠিত হতে পারছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রিয় দেশবাসী, আসরের নামাজের সময় আসন্ন হয়, আমি খুব সংক্ষেপে দুই একটি কথা বলেই সভাপতি সাহেবকে আমরা তার বক্তব্য প্রদান করার জন্য আহ্বান জানাবো ইনশাআল্লাহ। আমাদের দাবি খুব বেশি নয়, অস্পষ্ট নয়, দাবি কম, খুবই সুস্পষ্ট। এক নম্বর দাবি হচ্ছে জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে। যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য 26 সালে কোনো নির্বাচন নাই। 26-এর নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে। আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে। এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই। কখন হবে এই আইনি ভিত্তির গুড়াপত্তন? এদেশের মুক্তিকামী মানুষের কথা একটাই, জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হতে হবে। গণভোটের ব্যাপারে সকল দল একমত, তাহলে তারিখ নিয়ে এই বায়নাবাজি কেন? একমত হয়ে যখন স্বাক্ষর করেছি সবাই, তখন গণভোট আগে হওয়াই হচ্ছে যুক্তিযুক্ত। এর মধ্য দিয়ে আইনি ভিত্তির পাটাতন তৈরি হবে ইনশাআল্লাহ, এবং এর ভিত্তিতেই আগামী জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচন যখন অনুষ্ঠিত হবে তখন আর কোনো সংশয় সন্দেহ থাকবে না। আমরা চাই আগামী ফেব্রুয়ারিতে রোজার আগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক। এইটা দিয়ে কেউ ধূম্রজাল সৃষ্টি করার পায়তারা চালাবেন না, উদুর পিণ্ডি বুদির গাড়ে ফেলবেন না। আমরা জাতীয় ঐক্যমত কমিশনে গিয়ে সকল দল আমাদের মতামত দিয়েছি। এই 8 দলের পক্ষ থেকে ডজন খানেক নোট অফ ডিসেন্ট আমরা দেই নাই। আমরা প্রস্তাবনা রাখলে যৌক্তিক মনে করে সেখানে আলাপ আলোচনায় আমরা ইতিবাচক মত দিয়েছি। এরপরে সংখ্যাগরিষ্ঠ দলের মতামতের ভিত্তিতে একটা চার্টার তৈরি হয়েছে। এটি হচ্ছে গণতন্ত্রের কথা, যে সংখ্যাগরিষ্ঠ যা বলবে বাকিরা তাই মেনে নেবে। কিন্তু আমরা দেখলাম না, কেউ কেউ তা মেনে নিতে রাজি নন। জুলাই সনদেই যদি আপনি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা না দেখান, জাতীয় নির্বাচনে আপনি শ্রদ্ধা দেখাবেন কিভাবে? এই জায়গায় আসতে হবে।
সকল বায়না ভুলে যান, জুলাই শহীদের রক্তের প্রতি সম্মান দেখান। জুলাইয়ে যারা লড়াই করেছে বুক টাট করে, যারা পঙ্গু আহত হয়ে এখনো দুঃখে দুঃখে কষ্ট করছে, মেহরবানি করে তাদের বুকের ভাষা বোঝার চেষ্টা করুন। আমার ভাই আল্লামা মামুনুল্লাহ সাহেব বলেছেন, লড়াই করে ফ্যাসিবাদ বিদায় করেছি, লড়াই করে জনগণের দাবি আদায় করব। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, কোনো দলের নয়, জনতার বিজয় হবে ইনশাআল্লাহ। জনতা কি চায় কান পেতে শোনার চেষ্টা করুন। যদি এই ভাষা বুঝতে ব্যস্ত হন, তাহলে নিজের পরিণতির জন্য যে বুঝতে ব্যর্থ হবেন তাকে তৈরি থাকতে হবে। আমরা কথা দিচ্ছি বাংলাদেশের জনগণকে, আমাদের সহযোদ্ধারা আমাদের হাতে এনে মুক্তির প্রাথমিক পরিবেশটা উপহার দিয়েছে। আমরা জনগণের মুক্তি আদায় করেই গড়ে ফিরবো ইনশাআল্লাহ। আমরা ভদ্র ভাষায় কথা বলছি, ভদ্র ভাষায় কথা বলবো, কিন্তু আমাদের দাবির ব্যাপারে আমরা হিমালয়ের মতো অনড় থাকবো। কারণ এই দাবি জনগণের দাবি, কোনো দলের দাবি নয়। এই দাবি বিপ্লবের দাবি, এই দাবি ফ্যাসিবাদের দাবি নয়। অতএব ফ্যাসিবাদের দাবির কাছে বাংলাদেশের জনগণ মাথা নত করবে না। তৈরি হন, যতক্ষণ পর্যন্ত জনগণের দাবি আদায় না হবে আমাদের আন্দোলন দুর্বার গতিতে চলতে থাকবে ইনশাআল্লাহ। আজই শীর্ষ নেতৃবৃন্দ এই মিটিং এর পরে আমরা মিলিত হচ্ছি। পরবর্তী কর্মসূচি যথা শীঘ্রই আপনারা জানতে পারবেন। সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে এবং সরকারকে জনগণের ভাষা বুঝে অতি শীঘ্র গণভোট আগে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। অসাধারণ ভূমিকায় প্রশংসায় ভাসছেন হাসনাত আব্দুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারি। বিএনপির বিরুদ্ধে এনসিপি জনতা জেগে উঠেছে। হাসনাত আব্দুল্লাহর সাফ বক্তব্য, সাদাবাজদের সঙ্গে জোট করে নির্বাচনের চেয়ে মরে যাওয়া অনেক ভালো। বিএনপির সাথে আসন সমঝোতা, আসন ভাগাভাগি করতে চেয়েছিল। আমরা সোচ্চার হয়েছি, আমরা জোরালো সমালোচনা করেছি। আমরা বিশ্বাস করি আমাদের তীব্র সমালোচনায় এনসিপিকে কিছুটা হলো লাইনে রেখেছে। এখন হাসনাত বলছে এই সাদাবাজদের সঙ্গে জোট করার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। এর মানে বিএনপির সাথে জোট হচ্ছে না, এটা স্পষ্ট। নাসিরউদ্দিন পাটোয়ারি ধোলাই দিয়েছে বিএনপিকে যে আপনারা মদিনার ইসলামে বিশ্বাস করেন, মদিনার ইসলামে চান্দাবাজি আছে, মদিনার ইসলামে এই জুলাই সনদের বিরোধিতা করা আছে। সবচেয়ে বড় বিষয় চান্দাবাজি। বিএনপি চান্দাবাজির কারণে ডুববে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, নারী পুরুষ, দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে, শিশু, এমনকি তারেক রহমান, খালেদা জিয়া, মির্জা ফখরুল, তাদের স্ত্রী সন্তান, তাদের জামাই, সবাই বিশ্বাস করে বিএনপি মানে চাঁদাবাজ, চাঁদাবাজ মানে বিএনপি। আর চাঁদাবাজদেরকে জনগণ ভোট দিবে না, তবে যারা সরাসরি চাঁদাবাজি করে খায় তাদেরকে তারা ভোট দিবে। এই চাঁদাবাজদের সম্পর্কে হাসনাত আব্দুল্লাহর বার্তা, চাঁদাবাজদের সঙ্গে জোট করে নির্বাচনের চেয়ে মরে যাওয়া অনেক বড়। স্যালুট হাসনাত আব্দুল্লাহ। মদিনার ইসলামে চাঁদাবাজি আছে, স্যালুট নাসিরউদ্দিন পাটোয়ারি। ইট ডাজন্ট মিন দ্যাট আমরা ব্লাঙ্ক চেক দিচ্ছি। নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত আব্দুল্লাহরা, নাহিদ ইসলামরা যতটুকু ভালো রাজনীতি করবে ততটুকু আমরা অ্যাপ্রিশিয়েট করবো। যেখানে ভুল করবে আমরা সমালোচনা করবো। যেমন জামাতেরটাও তো আমরা 100% অ্যাপ্রিশিয়েট করি না, অনেক বিষয়ে তো সমালোচনা করি। জামাতের অনেক সিদ্ধান্ত, অযোগ্যতা, অদক্ষতা নিয়ে আমরা সোচ্চার, আমরা সমালোচনা করি, ক্রিটিক করি। তো দর্শক, এই জায়গায় চাঁদাবাজদের সঙ্গে জোট করে নির্বাচনের চেয়ে মরে যাওয়া অনেক ভালো। অসাধারণ। এবং এই বক্তব্য শেয়ার করছে মানুষ, এনসিপির প্রকৃত কর্মীরা, তারা স্যালুট জানাচ্ছে হাসনাত আব্দুল্লাহকে। এদিকে যারা 2 নম্বরই করেছে, চেতনাবাজি করতে গিয়েছিল, জুলাই বিক্রি করে খেতে যাচ্ছিল, এবং এই চালাকি মারাতে গিয়ে যাদের রাজনীতি জয় বাংলা হয়েছে, তারা এখন হতাশ। যেমন আব্দুল কাদের এই বাটপার ছেলেটাকে, ইতর শ্রেণীর থার্ড ক্লাস এই ছেলেটাকে, এই ছেলেটা এতটা ইতর, বাটপার, থার্ড ক্লাস, নিচু। আপনি চিন্তা করেন, শিবিরের একজন সাবেক সাথী, সে গোলাম আজমকে রাজাকার বলে গালি দেয়, স্বাধীনতা বিরোধী বলে গালি দেয়, মিনিমাম সম্মান রেখে কথা বলে না। কতটা অধপতন হয়েছে। তুই সাথী হয়েছিলি কেন? ওকে কে সাথী শপথ দিয়েছে? এতটা অধপতন কিভাবে হয়? এই আব্দুল কাদেরকে ডুবিয়েছে 2টা লোক, আমি জেনে শুনে দায়িত্ব নিয়ে বলছি, মাহফুজ আলম আর তুহিন হুজুর। এখন মাহফুজ নিজেও বিএনপিতে যাওয়ার ধান্দা করছেন, আর তুহিন মাওলানা রাজনীতি ছেড়ে দিয়েছে। অতএব আব্দুল কাদের জয় বাংলা। আব্দুল কাদের এখন ছাত্র শক্তিতেও নাই, এনসিপিতেও নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো সারানা দাম নাই, কেউ গনেও না, কেউ তাকাই না হেঁটে গেলে। অথচ ভাব এমন ছিল যে আব্দুল কাদের ডাকসু ভিপি হয়ে যাচ্ছেন, অথচ ভোট পায় না 500। অমুক তমুক কত উল্টাপাল্টা কথাবার্তা, সাদিক ক্যামেরা বেঈমান, অমুক তমুক, 9 দফা তারা না, আমরা করেছি। এখন কেমন বোঝে উল্টাপাল্টা রাজনীতি করতেছে? আমি তো বিশ্বাস করি এই সাবেক শিবির আব্দুল কাদের, তিনি যদি সঠিক রাজনীতি করতেন, ধান্দাবাজি না করতেন, এইসব বাটপাটদের পাল্লায় না পড়তেন, শিবির করা দরকার নাই, এনসিপি করেও, ছাত্র সংসদ করতেন তখন, ওইটা করেও ডাকসুর একটা ভিপিজিএস না হতে পারলেও একটা ছোটখাটো পোস্ট পেয়ে সম্মানিত হওয়ার সুযোগ ছিল, এবং এনসিপিতে একটা বড় পদ পেতেন, সামনের রাজনৈতিক ভবিষ্যৎ ভালো ছিল। কিন্তু আব্দুল কাদের এখন হতাশ। আব্দুল কাদের অনেক অবদান আছে। আব্দুল কাদের 9 দফার বাহক ছিলেন। তো 9 দফার প্রণেতা, প্রোপোনেন্ট কিচ্ছু না, পায়োনিয়ার কিচ্ছু না, বাহক ছিলেন। ওইটাই অনেক। কারণ 9 দফার বাহককেই মানুষ চিনত।
এবং হাসিনা টিকে গেলে ওই বাহককে সবার আগে ধরতো, তারপরে হয়তো বা লেখকদের ধরতো। তাই 9 দফার বাহক, 9 দফাই কোটা সংস্কার আন্দোলনকে সরকার পতন আন্দোলনে রূপ দিয়েছে এবং 9 দফাটাই 1 দফায় রূপান্তরিত হয়েছে। হয়তো 9 দফার বাহক মানে ইতিহাসের হিরো, সে 9 দফার বাহক আব্দুল কাদের, তার অনেক ভালো ভবিষ্যৎ হতে পারত। এখন জুলাই যোদ্ধাদের মধ্যে যে কয়েকজন নিশ্চিত এমপি হওয়ার একটা সম্ভাবনা বা ভালো কিছু হোক আমরা চাই, বা অলরেডি অনেকে হয়েছে, যেমন কয়েকজন উপদেষ্টা হয়েছেন, আব্দুল কাদের তাদের মধ্যে প্রথম 5-7 জনের মধ্যে থাকতেন, টপ 5 এর মধ্যে থাকার কথা। কারণ এই নাহিদরা অনেকে কিন্তু ডিবির চাপে চুপসে গেছিল অথবা আন্দোলন স্থগিত ঘোষণা করেছিল, কিন্তু আব্দুল কাদেরের ঘোষণায় আন্দোলন চলছিল। সে আব্দুল কাদের একদম জয় বাংলা। এর মানে আপনি যতই ভালো কাজ করেন, আকাম করলে, বেইমানি করলে, নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে একদম অসৎ হয়ে গেলে আপনি এভাবেই পোস্টবেন, বলবেন। সে আব্দুল কাদের এখন হতাশ, ফেসবুক পোস্ট দিয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারিকে ইঙ্গিত করে, যে নাসিরউদ্দিন পাটোয়ারিরা সালাউদ্দিনের সাথে 20 আসনের জন্য, শুধু নাসিরউদ্দিন পাটোয়ারি না, এই হাসনাত পুরো এনসিপিকে উদ্দেশ্য করে আব্দুল কাদের ফেসবুক পোস্ট দিয়েছেন যে বিএনপির সাথে 20 আসনের জন্য সমঝোতা করে, আবার বিএনপির বিরুদ্ধে বড় বড় কথা বলে নানান বিষয়ে। এর মানে এনসিপিতে আব্দুল কাদের কোনো খাওয়া নাই। ছাত্র শক্তিতে একটা পোস্ট পেল না, গোলাম আজমকে গালি দাও, আল্লাহর গজব তোমার উপর। গোলাম আজমকে গালি দেওয়া কোনো অন্যায় নয়, গালি দিতে পারে, রাজাকার বলতে পারে, এটা বলবে। বিএনপির কেউ, আওয়ামী লীগের কেউ গোলাম আজমকে রাজাকার বললে তার জন্য এটা কোনো পাপ না, কোনো অন্যায় না, বলতে পারে। বরং তিনি স্বাধীনতা বিরোধী ছিলেন, এটা তো সত্য কথা। শান্তি কমিটি ছিলেন, এটা তো সত্য কথা। কিন্তু একজন সাবেক শিবির যদি এই ভাষা প্রয়োগ করে, ও মুনাফিক, ও বেঈমান। কারণ তুমি শিবির করেছো, তুমি এতটুকু বুঝো যে বিএনপি আওয়ামী লীগের এটা বুঝে না, বুঝতে আসে না। জামাত ইসলামী এটা ইসলামী আন্দোলন হিসেবে, এটা 71-এর চেতনায় কেউ জামাত করে না, 71-এর চেতনা ধরে, 71-এর ভুল শুদ্ধ ধরে কেউ শিবির করে না। ইসলামী আন্দোলনের অংশ হিসেবে জামাত শিবির করে। এটা বুঝে আজকে এই পর্যায়ে বিচ্যুতি হয়েছে, এটাই হচ্ছে মুনাফিকি, বেঈমানি। আর এটা আব্দুল কাদেরকে অভিশাপ দিচ্ছে, লানত দিচ্ছে, এই পর্যায়ে এনেছে। কিন্তু এই যতই যা করুক, আসল ঘটনা হাসনাত নাসিরউদ্দিন পাটোয়ারিরাই ঘটাচ্ছে। কি চাঁদাবাজদের সঙ্গে জোট করে নির্বাচনের চেয়ে মরে যাওয়া অনেক ভালো, এটা থেকে স্পষ্ট। আমি আগেই বলেছি, আমি অনেক আগে বলেছি, যতই বিএনপির সাথে মিটিং করুক, বিএনপির হয়ে জামাতকে গালি দেখ, বিএনপির সাথে এনসিপির জোট হবে না, সম্ভব নয়। তেল এবং পানি কখনো বেশিক্ষণ মিশে থাকতে পারে না, সেটাই হচ্ছে বিএনপি এনসিপি জোট অসম্ভব। রক্ত দিয়ে যেই ফ্যাসিবাদ বিদায় করেছি, প্রয়োজনে আবার রক্তের সাগর প্রবাহিত হবে, বাংলার মাটিতে ফ্যাসিবাদ ফিরে আসবে না। 13ই নভেম্বর কোন বাকশালপন্থীকে বাংলার রাজপথে আমরা নামতে দেব না। যারা জুলাই সনদের গণভোট, জাতীয় সংসদ নির্বাচনের আগে অনুষ্ঠানের ক্ষেত্রে বিরোধিতা করছেন, আমরা তাদের সমস্যার কথা জানতে চাই। দেশপ্রেমিক ও ইসলামী সমমনা 8টি রাজনৈতিক দলের উদ্যোগে আয়োজিত জুলাই সনদ বাস্তবায়নে নির্বাচনের পূর্বে, জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজনের দাবি সহ 5 দফা গণদাবিতে আজকের এই জনসমুদ্রে পরিণত গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি হযরত পীর সাহেব চরমনাই, মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, উপস্থিত আজকের এই গণসমাবেশের উপস্থিত সংগ্রামী প্রধান অতিথি বাংলাদেশ জামাতে ইসলামীর মুহতারাম আমির জনাব ডক্টর শফিকুর রহমান সহ জাতীয় নেতৃবৃন্দ, সমবেত 8 দলের নেতাকর্মী ও সংগ্রামী দেশবাসী, আজ এই ঐতিহাসিক পল্টন ময়দানে দাঁড়িয়ে আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি বাংলাদেশ আজ 2 ভাগে বিভক্ত। এক ভাগ 72-এর বাকশালপন্থী, আর এক ভাগ জুলাইয়ের বিপ্লবপন্থী। আজ বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল এবং পক্ষের কাছে আমার সুস্পষ্ট জিজ্ঞাসা, সবাই যার যার অবস্থান পরিষ্কার করুন। হয় আপনি জুলাই বিপ্লবের পক্ষপাতী, আর না হয় আপনি 72-এর বাকশালপন্থী। 72-এর পরাজিত বাকশালপন্থীরা আগামী 13ই নভেম্বর বাংলাদেশের বিরুদ্ধে লকডাউনের নামে যুদ্ধের ঘোষণা দিয়েছে। আমি ঘোষণা করতে চাই, 13ই নভেম্বর কোন বাকশালপন্থীকে বাংলার রাজপথে আমরা নামতে দেব না। যদি কেউ নামবার অপচেষ্টা চালায়, আমরা তাদেরকে রাজপথে মোকাবেলা করব ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 2024-এর জুলাই বিপ্লব সহস্রাধিক তাজা প্রাণের রক্তের বিনিময়ে অর্জিত এই বিপ্লব। এই বিপ্লবের ভিত্তিতে আগামী বাংলাদেশ পরিচালিত হওয়ার জন্যই ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ প্রণীত হয়েছে। এই জুলাই সনদ কোন কাগজের সনদ হিসেবে আমরা দেখতে চাই না। জুলাই সনদকে আমরা
আগামীর বাংলাদেশের রূপরেখা হিসেবে দেখতে চাই। এজন্য আমরা ৮ দলের পক্ষ থেকে বলেছি, অনতিবিলম্বে জুলাই সনদকে সরকারি আদেশের মাধ্যমে এর প্রাথমিক আইনি ভিত্তি প্রদান করতে হবে। এরপরে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেই গণভোটের মাধ্যমে জুলাই সনদকে চূড়ান্ত আইনি ভিত্তি প্রদান করতে হবে। এর ব্যত্যয় হলে জুলাই বিপ্লব পন্থীরা বরদাস্ত করবে না, সেটা মানবে না। আমরা সুস্পষ্ট ঘোষণা দিতে চাই, আমাদের জুলাই যোদ্ধাদের, জুলাইয়ের বিপ্লবে শাহাদাত বরণকারী বীর শহীদদের রক্ত মারিয়ে জুলাই বিপ্লবের, জুলাই সনদ বাস্তবায়নের গণভোট ছাড়া বাংলার মাটিতে আমরা আর কোনো কিছুই হতে দেব না। আমি জানি না জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোট হলে কার কি সমস্যা সেটা আমাদের বুঝে আসে না। আমাদের সমস্যা হলো জুলাই সনদের গণভোট ছাড়া যদি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে থাকে, জাতীয় সংসদ নির্বাচন যদি তফসিল ঘোষণা হয়ে বাস্তবায়িত হয়, অনুষ্ঠিত হয়, সেখানে অনেকগুলো বড় বড় জটিলতার সৃষ্টি হবে। তার মধ্যে অন্যতম একটি হলো দ্বিকক্ষ বিশিষ্ট জাতীয় সংসদের উচ্চ কক্ষ কিভাবে গঠিত হবে, কিভাবে রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী ম্যানিফেস্টো তৈরি করবে, জাতির সামনে তারা তাদের উচ্চ কক্ষের 100 সদস্যের তালিকা কিভাবে প্রকাশ করবে, এই সকল বিষয়ের কোনো সদুত্তর তাদের কাছে নাই। যারা জুলাই সনদের গণভোট জাতীয় সংসদ নির্বাচনের আগে অনুষ্ঠানের ক্ষেত্রে বিরোধিতা করছেন, আমরা তাদের সমস্যার কথা জানতে চাই। কোনো যুক্তি নাই, কোনো যুক্তি নাই। তারা জুলাই সনদের বাস্তবায়নকে ঠেকিয়ে দিয়ে বাংলাদেশে আবার ফ্যাসিবাদ কায়েম করবার ষড়যন্ত্র করছে। পরিষ্কার ঘোষণা করি, রক্ত দিয়ে যেই ফ্যাসিবাদ বিদায় করেছি, প্রয়োজনে আবার রক্তের সাগর প্রবাহিত হবে, বাংলার মাটিতে ফ্যাসিবাদ ফিরে আসবে না। রাজনৈতিক পক্ষগুলোকে বলতে চাই, আমরা রক্ত দিয়েছি বালাকোটে, আমরা রক্ত দিয়েছি শাপলা চত্বরে, আমরা রক্ত দিয়েছি 2015 সালে, রক্ত দিয়েছি 2021 সালে, রক্ত দিয়েছি জুলাই বিপ্লবে। আমাদের মুখোমুখি দাঁড়াবার চেষ্টা করবেন না। আমরা রক্ত দিয়ে অধিকার আদায় করি, রক্ত দিয়ে বাংলাদেশ কিনেছি, রক্ত দিয়েই বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করবো ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, জুলাই বিপ্লবের আমার সকল সহযোদ্ধাদেরকে আমি বলতে চাই, রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে, নির্বাচন নিয়ে মতপার্থক্য থাকতে পারে, আপনারা যার যা নির্বাচন করবেন সেটা পরের কথা। আসুন, যারা জুলাইয়ের বিপ্লবের রাজপথে ছিলেন, জুলাই বিপ্লবের সনদের আইনি ভিত্তি কার্যকর করার জন্য আমরা হাতে হাত রাখি। একটি রাজনৈতিক দল বাড়ি বাড়ি গিয়ে ধর্মীয় অপব্যাখ্যা দিচ্ছে নারীদের মাঝে। আজকে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নির্বাচনী এলাকা ঠাকুরগাঁ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি বড় রাজনৈতিক দল নারীদের কাছে বাড়ি বাড়ি গিয়ে ধর্মের অপব্যাখ্যা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যারা মুনাফিকি করেন তাদের থেকে সাবধান থাকতে হবে মানুষকে। মুনাফিকদের কাছ থেকে সাবধান থাকার কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতন একজন ভারতীয় বড় মুনাফিক, যাকে ভারতীয় প্রোডাক্ট হিসাবে মানুষ আজকে চিনে, মানুষ জানেন, যার নাকি সংস্কারের পক্ষে তারা যেতে পারবে না, সংস্কার করবে না। দেশের জনগণ পিয়ার কি জিনিস বুঝে না, সংস্কার কি জিনিস বুঝে না। এই বক্তব্য দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য যে চেষ্টা করছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আজকে ঢাকা থেকে ঠাকুরগাঁতে গিয়ে বলছে জামাতের নারীরা বাড়ি বাড়ি গিয়ে ধর্মীয় অপব্যাখ্যা দিচ্ছে। আমি শুধু ধর্মীয় অপব্যাখ্যারই প্রতিবাদ করার জন্য আপনাদের সামনে এসেছি। ধর্মীয় অপব্যাখ্যা সম্পর্কে তার নিজের কি জ্ঞান আছে, নিজের কি ধারণা আছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে বাংলাদেশের মানুষের সামনে সে 5 ওয়াক্ত নামাজের 2 রাকাত নামাজ পড়ে দেখা, তার নামাজ পড়া আর জামাতের একজন নিম্নমানের গ্রামের একজন সমর্থকের নামাজ পড়ার ভিতরে তার চাইতে 10 টাইমস ভালো নামাজ পড়বে একজন জামাতের গ্রামের সমর্থক।
এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি করে ধর্মীয় অপব্যাখ্যা আর ধর্মীয় রিয়েল শিক্ষা সম্পর্কে তার নিজের কি ধারণা আছে, তার নিজের আমরা বিভিন্ন নামাজের জানাজা আমরা দেখতে পাচ্ছি ভুলভাল তার নামাজ পড়া, এবং নিজের নামাজে যে মাঝে মাঝে ঠেকে গেলে নামাজের জানাজা ছাড়াচ্ছে, কোনো সময় নিয়মিত মসজিদে গিয়ে নামাজ পড়ছে, সেটা বাংলাদেশের মানুষ ভালো করে জানে, পড়ে কি পড়ে না। আর সে নিজে বলতে পারে না যে ধর্মীয় অপব্যাখ্যা দিচ্ছে বাংলাদেশ জামাত ইসলামীর নারীরা বাড়ি বাড়ি গিয়ে। অপব্যাখ্যা বলা যাবে তখন যখন সে নিজে ধর্মীয় অনুশাসনের উপরে অনেক অনেক যোগ্যতা অর্জন করবেন, বিজ্ঞ পাজ্ঞ কোনো পণ্ডিত হবেন, তখন তিনি এই বিষয়ে এখানে ভালো মন্দ যাচাই করার যোগ্যতা তিনি আছে বলে আমার জানা নাই। আমি যতটুকু জানি উনি ছোটকাল থেকে নাস্তিকতাবাদ নিজের ভিতরে লালন করেছেন। উনার বাবা ছিলেন বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে, পাকিস্তান ঐক্যবদ্ধ থাকার পক্ষে। উনার বাবা ইসলামপন্থী ছিলেন, এই ব্যাপারে আমি 100% শিওর। কিন্তু বাবা ইসলামপন্থী হলে ছেলে ইসলামপন্থী হবে বা হতে পারে, সেটা কিন্তু সত্য নয়। তাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই তার ছাত্র জীবনে রাজনীতি করছেন, নাস্তিকদের বামদের রাজনীতি করে তিনি বড় হয়েছেন। তাই উনার কাছে ধর্মীয় অনুশীলন আমরা শিখতে যাব না। আজকে এখানে উনি যা লিখেছে, ফখরুল ইসলাম বলে নির্বাচন পিছিয়ে দেওয়া হয় তাহলে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। সংস্কারের যেসব বিষয়ে আমরা একমত হয়েছি তার বাইরে কিছু জোর করে চাপিয়ে দিলে সমস্ত দায় নিতে হবে সরকারকে, সমস্ত দায় সরকারই নিবে, আপনাকে দায় নিতে হবে না। কারণ আপনি এই সংস্কারের সাথে যেরকম জড়িত নয়, আপনি জুলাই যোদ্ধাদের সাথে জড়িত নয়। আপনার নিজের বক্তব্য আছে জুলাই মাসের সেই 18 তারিখ আপনি বলেছেন বিএনপি এই আন্দোলনের সাথে জড়িত নয়, এটা ছাত্রদের আন্দোলন, এটা বিএনপির আন্দোলন নয়। হাসিনার বিরুদ্ধে আপনারা নাই, সেই কথা আপনারা প্রকাশ, আপনার নিজের বক্তব্য সোশ্যাল মিডিয়া নয়, মেইনস্ট্রিম মিডিয়া সব জায়গায় রেকর্ড আছে, রেকর্ড প্রতিদিনই মানুষ তুলে ধরছে মানুষের সামনে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন পিআর পদ্ধতিতে স্বতন্ত্র প্রার্থী হওয়া সম্ভব নয়, এই পদ্ধতিতে দলের বাইরে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। মির্জা ফখরুল, আপনার দলের পায়ের নিচে মাটি নাই, আপনাদের বিদ্রোহী স্বতন্ত্রদের জ্বালায় আপনারা ভালোভাবে নির্বাচন করতে পারবেন না। হয়তোবা 10টা-20টা সিট ছেড়ে দিবে স্বতন্ত্র প্রার্থীরা, কিন্তু বাকি সবগুলা আসনে আপনাদের বিদ্রোহী প্রার্থী আপনাদের দল থেকে হবে, আর তারা স্বতন্ত্র প্রার্থী হবে। আর সবচাইতে বেশি পিআরে লাভবান হবে বিএনপি এবার। তার কারণ হলো অন্য কোনো দলের বিদ্রোহী প্রার্থী নাই, বিএনপিরই শুধুমাত্র বিদ্রোহী প্রার্থী থাকবে। 300 আসনে 900 বিএনপির বিদ্রোহী প্রার্থী থাকবে। এক একটা আসনে 2টা, 3টা, 4টা পর্যন্ত বিএনপির বিদ্রোহী প্রার্থী নির্বাচন করবে। ওই 4 জনের ভোট, ওই 3 জনের ভোট, আমি যদি 1 জনের ভোটও ধরি, সেই ভোটটা পিআরে আপনাদের দলে দানের শীষে আসবে। কারণ বিদ্রোহী যা পা ধারাবে সবাই ভোট কাটবে ধানের শীষের, তারা দাঁড়িপাল্লার ভোট নিতে পারবে না, তারা হাত পাকার ভোট নিতে পারবে না, তারা অন্য কোনো 8 দলের যে জোট হচ্ছে জামাতের নেতৃত্বে আজকে যে পল্টনে মহাসমাবেশ করছে, তাদের ভোট আপনাদের বিদ্রোহীরা নিতে পারবে না। আপনাদের বিদ্রোহীরা নিবে আপনাদের দানের শীষের ভোট। পিআরে সবচাইতে বড় লাভবান এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে হতো বিএনপি। প্রিয় দর্শক, ভিডিওগুলো দেখলেন, জানলেন, বুঝলেন। অবশ্যই আপনাদের গঠনমূলক মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আবারও বলছি, যারা এখনও ডেইলি মেসেজ আমাদের এই নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত দুর্দান্ত সব নিউজ আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো প্রিয় দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো এপিসোড, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।